দেশের এই পরিস্থিতিতে আসলে কে কেমন আছেন সেটা যেমন জানতেও ইচ্ছে করে না, আবার আমরা কেমন আছি সেটা বলতেও একদমই মন চাচ্ছে না। কারণ আমরা যে আসলে কেউই ভালো নেই সেটা সবাই জানি আমরা। এই পরিস্থিতিতে আসলে ভালো থাকার কথা না, ভালো থাকা যায় না চাইলেও। তারপরেও নিজেদেরকে একটু ভালো রাখতে হয়, কারণ আমরা যদি ভালো না থাকি আমাদের সন্তানরা ভালো থাকবে না। তাদের জন্য হলেও আমাদের ভালো থাকতে হবে। তাদের মনোবল বাড়াতে হলেও কিন্তু আমাদেরকে ভালো থাকতে হবে। আমরা যদি ভালো থাকি তাহলে আমার সন্তানরা অনেক অনেক বেশি ভালো থাকবে। ওরাও কিন্তু অনেক কিছুতেই সাহস পাবে, অনেকটা কিছু করার জন্য মনোবল পাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা প্রতিদিনের মতোই এরকম এক গ্লাস বা এক মগ চিয়া সিড দিয়েই আমার দিনটা শুরু হয়। তো সকাল সকাল উঠে আমি প্রথমে কিন্তু আমার ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। বাকি কাজটা আমি চিয়া সিড ভেজানো পানিটা খাওয়ার পরেই করে নেব। এরপর সকালের নাস্তাটাও বানিয়ে ফেলবো। আজকে আমি ঝটপট করে একটা খিচুড়ি রান্না করব, হাতে মাখিয়ে খিচুড়ি। অনেক দিনই আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও শেয়ার করব। তো তার আগে আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলটা তো ওই যে আগেই বললাম সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। নতুন করে রানার সেটটা আমি নিয়েছিলাম। এখন জাস্ট টেবিলের কভারগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। কভার না দিলে এই চেয়ারগুলো একদমই নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝেই কভারগুলো দেই, আবার দেখা যায় কভারগুলো আমি উঠিয়ে ফেলি। তো এইভাবে করেই আসলে প্রতিদিন কাজগুলো করা হয়ে থাকে। তো আজকে ভাবলাম যে কভারগুলো একটু দিয়ে দিচ্ছি। আর আমি যে ডাইনিং টেবিলের উপরে যে রানার সেটটা ব্যবহার করেছি, এটার সাথে কিন্তু কভারটা দেখতে বেশ ভালো লাগছিল। তো সকাল সকাল যেহেতু আমি খিচুড়ি রান্না করব, সেই কারণে ভাবলাম যে আমি একটু সব কিছু গোছগাছ করে নিয়ে সকালের নাস্তাটা আর কি রেডি করে ফেলি। তো সবগুলো কভার আমার দেয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। অন্য একটা চেয়ার কিন্তু বাবুর রুমে পড়ার জন্য আর কি নিয়েছিল চেয়ারটা। এখন হচ্ছে ড্রয়ারের মধ্যে আমার রানারের যেই ম্যাটগুলো ছিল, সেই ম্যাটগুলো আমি এখন দিয়ে দেব একটা একটা করে। যদিও বা এই ম্যাটগুলো আমার সব সময় ব্যবহার করা হয় না, ম্যাক্সিমাম সময় আমি ম্যাটগুলো কিন্তু ড্রয়ারের মধ্যেই রেখে দেই। আজকে যেহেতু আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নেব, সেই কারণে ভাবলাম ম্যাটগুলো একটু দিয়ে দিচ্ছি। আমার তো খুবই বেশি ভালো লাগছিল, কারণ কালারফুল যে কোনো জিনিসই আমার কাছে দেখতে ভীষণ রকম ভালো লাগে। তো যাই হোক, সবগুলো ম্যাট আমি দিয়ে দিয়েছি। আর এটা ছিল 4টা ম্যাট সহ একটা টেবিল রানার। এটা কিন্তু আপনি চাইলে 6টা বা 8টা সহও নিতে পারবেন, আবার শুধু রানারটা চাইলেও নিতে পারবেন। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। সেই পেজটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর টেবিল রানার ম্যাট এগুলো পাওয়া যায়। তো যাই হোক, টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখন এই 2-1টা থালাবাটি ছিল, এগুলো সুন্দরভাবে একটু ক্লিন করে নেব। তারপর হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট রেডি করে নেব। আর আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি আসলে আমার কোনোভাবেই আর কি, সত্যি কথা বলতে না, ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। অনেকেই দেখি যে প্রতিদিনই ভিডিও দিচ্ছে, আবার একদিন পর পরও দেখা যায় ভিডিও দিচ্ছে। তারা হয়তো বা তাদের দায়িত্ববোধ থেকেই কাজটা করছে, চ্যানেলের ভালোর জন্যই হয়তো বা কাজটা করতে হচ্ছে বাধ্য হয়ে। ওই যে আমিও যে অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি, চ্যানেলের দিকে তাকিয়েই কিন্তু ভিডিওটা আমাকে দিতে হচ্ছে, তা না হলে হয়তো বা ভিডিও করতাম না। এই সময়টাতে সত্যি কথা বলতে ভিডিও করার মতো মন মানসিকতা একদমই নেই। দেশের এই পরিস্থিতিতে মনটা সবসময় দেখা যায় খুব বেশি খারাপ থাকে। সবসময় আসলে একটা চিন্তা মাথায় আসে যে কেউ না কেউ তো স্বজন হারা হয়েছে, কেউ না কেউ সন্তান হারা হয়েছে, কেউ না কেউ ভাই হারা হয়েছে। এদের মনের অবস্থার কথা যখনই চিন্তা করি, তখন আসলে ভিডিও করার মতো মন মানসিকতা একদমই থাকে না। তো কিছু করার নেই, এটা যেহেতু আমাদের একটা কাজ, আমাদেরকে করতেই হবে। না করলে হয়তো বা চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। তো সেইটাও তো আসলে চাচ্ছি না। অনেকেই দেখছি অনেক রকম বাজে মন্তব্যও করছে, রেগুলার যারা ভিডিও দিচ্ছে সেটা নিয়েও দেখলাম ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে যে কী করে সম্ভব, কী করে পারে। তো আমি বলবো আসলে যার যার জায়গা থেকে যে যেইভাবেই আমরা কাজগুলো করছি, এটা আসলে ছোট করে দেখার মতো কিছু নেই। কারণ যে যার স্থানটাকে শক্তভাবে আঁকড়ে রাখার জন্য ট্রাই করবে, এটাই স্বাভাবিক।
তো আপনারা কেউ নেগেটিভ কমেন্টগুলো না করলেই মনে হয় বেশি ভালো হয়, কারণ যার যেরকম পরিস্থিতি আছে সে সেই পরিস্থিতি বুঝেই কিন্তু কাজগুলো করবে। তো কথা বলতে বলতে আমার হচ্ছে খিচুড়ির জন্য আমি চাল ডালগুলো ধুয়ে নিচ্ছি, আর এখানে এই যে চাল ডাল ধোয়া পানিটা আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমি কিন্তু গাছে দেব, আমার যে গাছগুলো আছে বারান্দাতে সেগুলোতে দিয়ে দেব। এখন একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর মরিচ ফালি করে নেব। আজকে আমি মসুরির ডাল আর ভাতের চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব, সেই সাথে একটু মিষ্টি কুমড়ো দেব আর দেব হচ্ছে আলু। তো এইভাবে করে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যারা এইভাবে করে খিচুড়িটা রান্না করে খেয়েছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার হাতে যখন খুব বেশি সময় থাকে না তখন আমি চেষ্টা করি একদম প্রেসারে বসিয়ে খিচুড়িটা রান্না করার জন্য। তো প্রেসারে কিভাবে খিচুড়িটা রান্না করতে হয় সেটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো পেঁয়াজ কাঁচামরিচগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এখন চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। আমি প্রেসার কুকারটা চুলার উপরেই বসিয়ে দিয়েছি, চুলার জালটা কিন্তু এখনও জ্বালাইনি। তো আমি চাল ডালগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা। এরপর আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর দিয়েছি একটু ধনিয়া গুঁড়া, এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, এলাচি দিয়েছি আমি 3-4টার মতো, দারুচিনি দিয়েছি 2 টুকরো, আর পরিমাণ মতো এখানে আমি সরিষার তেল দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আর দিয়েছি একটু আলু আমি কিউব করে কেটে নিয়েছি, আরও দিয়ে দিয়েছি মটরশুঁটি। এগুলো আমার ফ্রোজেন করা ছিল আগে থেকে, সেই মটরশুঁটিগুলোই দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে সব কিছু আমি মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয়ে থাকে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমি খিচুড়িটা আজকে একটু নরম নরম করেই রান্না করব, কারণ নরম নরম খিচুড়িটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো প্রেসারে আমি বসিয়ে দিয়েছি, মাত্র 4টা সিটি দিলেই কিন্তু একটু নরম খিচুড়িটা হয়ে যাবে। আর আপনারা যদি ঝরঝরে টাইপের খিচুড়ি খেতে চান, মানে ভুনা খিচুড়ি যেটাকে বলা হয়, তাহলে কিন্তু আপনারা মাত্র 3টা সিটি দিবেন, তাহলেই কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। তো এখন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো একটু তেলে ভেজে নিলে এই মরিচটা দিয়ে কিন্তু ভর্তা করলেও ভালো লাগে, আবার সেই সাথে কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে। তো যাই হোক, শুকনো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম একটু ভেঙে নিয়েছিলাম, শুধু পেঁয়াজ দিয়ে আমি ডিমগুলোকে একটু ফেটিয়ে নিয়েছি। তো 2টা ডিম একটু আমি আলাদাভাবে আর কি ভেজে নিলাম। আর সরিষার তেলে আমি খেয়াল করেছি ডিমটা ভাজি করলে সেই ডিমটা কিন্তু খুব বেশি একটা ফুলে না। তো যাই হোক, আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। একটা ডিম আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আরও একটা ডিম ভেজে নিচ্ছি। তো মোটামুটি আমার 2টা ডিমই কিন্তু ভাজা হয়ে গেছে, খিচুড়িটাও রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে উপর থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, এতে করে খুবই মজার হয় খিচুড়িটা খেতে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ, সরি কাঁচামরিচটা তো ছিল না, কাঁচা পেঁয়াজ, লেবু আর শুকনো মরিচ নিয়েছি, সেই সাথে আমি এখানে 2 রকমের ভর্তা করে নিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এটা দিয়েই খুব সুন্দরভাবে হয়ে যাবে, সেই সাথে আচার তো আছে, আচারটা দিয়েও আমরা খিচুড়িটা খেয়ে নেব। তো সকালে ব্রেকফাস্ট করার পর কিন্তু আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা প্রায় দুপুরের দিকেই রওনা দিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে আর কি বলছিলাম, বাচ্চারা খুব বেশি বিরক্ত করছিল, ওরা আর কি বারবার বলছিল মা চলো একটু গ্রামে যাই, গ্রামে যাই। দেশের পরিস্থিতি তো আসলেই অনেক খারাপ, আবার সামনে কি অবস্থা হয় না হয় সব কিছু চিন্তা করলাম। ছেলেটার একটা পরীক্ষা এখনও ঝুলে আছে, তো ফার্স্ট ইয়ারের শেষ পরীক্ষাটা ও দিতে পারেনি, সেই পরীক্ষাটা কবে হয় সেটাও আসলে জানা নেই। পরীক্ষার পরেই আমাদের আর কি যাওয়ার একটা প্ল্যান ছিল, তো সেটা আসলে একদমই আর হয়ে ওঠেনি। ওর পরীক্ষার ডেটটা পিছিয়ে দিয়েছিল, তারপরে আর সেটার আর কোনো খবরই নেই, এখন কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে। তো বাবুও বারবার বলছিল, তো আপনাদের ভাইয়াকে বলার পর আসলে সে তো কখনোই আমাদেরকে একা যেতে দেওয়ার জন্য কখনোই রাজি হয় না। তারপরে অনেক বলার পরে যখন
সে একটু রাজি হয়েছে, তখন ভাবলাম যে সুযোগে আমরা তাহলে চলে যাই ঝটপট করে। তো আপনাদের ভাইয়া আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেছে। আমরা এই যে দেখতেই পাচ্ছেন খুবই আনন্দের সাথে বাচ্চাদের নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের সুখের জন্য, ওদের মুখের একটু হাসির জন্য আমরা মা বাবারা অনেক কিছুই কিন্তু করতে রাজি হয়ে যাই। আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়, ওদের আপনারা সবাই যেহেতু জানেন ওদের অবস্থা কেমন, তারপরেও আমি চেষ্টা করি সব সময় ওদের মনটাকে যাতে একটু ভালো থাকে, ওরা যাতে কখনো নিজেদেরকে বোঝা মনে না করে, ওরা যাতে সব সময় একটু ভালো থাকে, আমি সব সময় চেষ্টা করি সেটা খেয়াল করার জন্য। তো খুব বেশি মজা করছিলাম আমরা চারজনই যখন যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ছেলেটা এত বেশি খুশি, ছোট ছেলেটা, মেয়েটা বিশেষ করে। তো ওদেরকে নিয়ে আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। একটু পরেই কিন্তু আমরা পদ্মা সেতুর উপরে উঠে যাব। তো পদ্মা সেতুর উপর দিয়ে যেতে যেতে আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে বসেই এখন ভয়েস দিচ্ছি, আর গ্রামের বাড়িতে আসার পর থেকে এত বৃষ্টি হচ্ছিল যে বাসা থেকে আসলে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না। একটু যে বাহিরে বের হব বা ভিডিও শ্যুট করব, আমাদের যেহেতু উপরে টিন দেয়া আছে, চারপাশে হচ্ছে দেয়াল করা, কিন্তু উপরে হচ্ছে টিন দেয়া, সে কারণে হচ্ছে টিনের উপরে যখন বৃষ্টির শব্দ পড়ে সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ভয়েস দেওয়াটা একদমই পসিবল হয় না, কারণ বৃষ্টির শব্দ এত বেশি হয় আমার ভয়েসটা একদমই শোনা যায় না। তো সেই কারণে হচ্ছে আমি ভয়েস ওভার করতেও পারিনি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন আমি একদম আমাদের পুকুর পাড়ে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আউট শব্দগুলো শুনতে পাবেন, যেমন হাঁস ডাকছে, মুরগি ডাকছে, ছাগল ডাকছে, সেই সাথে পাখির কিচিরমিচির শব্দও কিন্তু শুনতে পাবেন। আবার অনেকেই কাজ করছে, তাদের ভয়েসও আপনারা হয়তো বা শুনতে পাবেন। তো এই ব্যাপারটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা একদম পদ্মা সেতুর উপরে এখন উঠে গিয়েছি। পদ্মা সেতুটা পার হতে এখন আর খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পদ্মাটা পার হয়ে যাই। তারপরেই কিন্তু আমাদের গ্রামে যাওয়ার জন্য যেই রাস্তাটা আছে, হাইওয়ে আছে, সেখান দিয়ে আমরা একদম খুব দ্রুতই চলে যাই। খুব বেশি একটা সময় লাগে না আমাদের এখন গ্রামে যেতে। আগে গ্রামে যাওয়ার কথা চিন্তা করলে অনেকটা সময় লাগতো। তো আমরা কিন্তু বাসা থেকে বেরিয়েছি 3টার দিকে, 3:30 পৌনে 4টার দিকে আমরা গাড়িতে উঠে গিয়েছি। আর বাড়িতে আসতে আসতে প্রায় পৌনে 6টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, এই তো এর পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব গ্রামের বাড়িতে গিয়ে আসলে কি করতে পেরেছি। কিছুই করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি। ওই যে বললাম যে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে আমি কোনো কিছুই ওইভাবে করে শ্যুট করতে পারিনি। আর এই যে যখন গাড়িতে ছিলাম তখনও কিন্তু কিছু সময় দেখলাম যে বৃষ্টি হচ্ছিল, আবার থেমে থেমে বৃষ্টি আসছিল। তো এইভাবে করে দিনকাল কাটাচ্ছি। আর গ্রামের বাড়িতে কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ, এখানে চাইলে কিন্তু আসলে ওইভাবে করে নেটে থাকতে পারছি না, আবার কারেন্ট চলে যাচ্ছে বারবার, কারেন্টও থাকছে না। তো সেই কারণে দেখা যায় আমি অনেকের ভিডিও দেখতেও পাচ্ছি না। আর জানেনই তো গ্রামের বাড়িতে বাচ্চারা এলে কিন্তু মোবাইলটা একটু ওদের কাছে রাখতেই চায়, তো ওদেরকে দিয়ে দেখা যায় এতদিন পর মায়ের কাছে এসেছি, মা ভাবি তাদের সাথে আসলে গল্প করে করে আমার সময়টা পার হচ্ছে। তো প্লিজ আপনারা কেউই মন খারাপ করবেন না। আর কথা বলতে বলতে কিন্তু আমি মাদারীপুর চলে এসেছি। মাদারীপুর গাড়ি থেকে কিন্তু নেমে গিয়েছি, নেমে তারপর হচ্ছে আমি অটোতে উঠে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। গাড়ি থেকে নামার পরে আসলে অটোটা একদম আমরা তো বাসে যাওয়া আসা করি, তো বাসের কাছেই ছিল। তো নামার পরপরই হচ্ছে অটোটা পেয়ে গিয়েছি, আর অটোতে করে একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন আর কিন্তু খুব বেশি সময় লাগবে না, ঠিক অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা বাড়িতে পৌঁছে যাব। তো কাউকে আসলে বলা হয়নি ওইভাবে করে আমরা যে গ্রামে আসছি। তো মাদারীপুর আসার পরে আমি ভাবছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা হচ্ছে সেই লেকের পাড় যেইখানটাতে ঘটেছিল দুর্বিষহ ঘটনাগুলো। এখানেই কিন্তু এই লেকের পাড়ের ভিতরেই কিন্তু 5 থেকে 6টা ছেলের মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। আর কিছুদিন আগেও কিন্তু এখানে রণক্ষেত্র হয়েছিল।
তো সেগুলো ভাবলেই গা কাঁপা দিয়ে ওঠে, খুব ভয় ভয় কাজ করে। তো যাই হোক, আসলে এই কথাগুলো না কোনোভাবেই মনে করতে চাচ্ছি না। এখনও দেশের যে পরিস্থিতি, জানি না দেশটা কবে স্বাভাবিক বা শান্ত হবে। তো আপনারা সবাই দোয়া করবেন দেশটা যেন সেই আগের মতো শান্ত হয়ে যায়। একদম সুন্দর একটা দেশ চাই আমরা। আমরা কখনোই মারামারি বা এরকম রক্তারক্তির দেশটাকে কখনোই আমরা চাই না। আমরা কেউই আসলে এই সময়টা পছন্দ করি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দেব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে চাইলে জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।